চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কুঁড়েঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা কণ্ঠশিল্পী তাসরিফ খানের কাছে। আবারও চলে এলাম। তো তাসরিফ, আমরা আড্ডায় যাই, কিন্তু তার আগে একটা গান দিয়ে শুরু করলে কেমন হয়? কোন গানটা শোনাবেন? ভালো হয়। মাইয়া গানটা করছি আমাদের ব্যান্ডের, মাইয়া। আজিজুলের লেখা, আমার সুর করা। কমলা রঙের মাইয়া রে, নীল শাড়ি পিন্দিয়া রে, মুচকি হাসি দিয়া মাইয়া পেছন ফেরে রে। কমলা রঙের মাইয়া রে, নীল শাড়ি পিন্দিয়া রে, মুচকি হাসি দিয়া মাইয়া পেছন ফেরে রে। ও সে একলা হাঁটে, ও সে একলা হাঁটে, একলা চলে, ভাব লাগাইয়া আমার মনে রে। কমলা রঙের মাইয়া রে, নীল শাড়ি পিন্দিয়া রে, মুচকি হাসি দিয়া মাইয়া পেছন ফেরে রে। কমলা রঙের মাইয়া রে, নীল শাড়ি পিন্দিয়া রে, মুচকি হাসি দিয়া মাইয়া পেছন ফেরে রে। চমৎকার। তো কেমন চলছে ব্যস্ততা? গান নিয়ে একটু বলুন। দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, এখন কনসার্ট গুলো করছি বিভিন্ন ভার্সিটিস, তারপর হচ্ছে কর্পোরেট প্রোগ্রামগুলো। তো কুঁড়েঘর ব্যান্ড নিয়ে আমাদেরকে কিছু বলুন, কিভাবে আসলে শুরু হলো, কি চিন্তা করে আসলে শুরু করলেন? একা একা গান করতাম খুব ক্যাজুয়ালি, বাহিরে কারোর সামনে হচ্ছে গান করার সাহস হতো না। তো আমার ভাইয়া, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ড সার্কেল, ওদের সবাই অনেক উৎসাহ দিত কিছু করো। এন্ড আমার ভাইয়া, দাদামণি বিশেষ করে আমাকে বলতো যে তুমি যেটা করছো, আমাদের সামনে যেটা করছো, এটা সবার সামনে করো, কিছু গান করে ইউটিউবে আপলোড করো। আচ্ছা। তো তখন আমার আসলে ইউটিউব সম্পর্কে আইডিয়া ছিল না। তো তারপরে চ্যানেল খুললাম একটা, খুলে গান গেয়ে আপলোড করা শুরু করলাম, এবং তারপর অডিয়েন্সের যে একটা ফিডব্যাক ছিল অসাধারণ। তারপর আমি স্বপ্ন দেখতাম যে আমরা একটা বড় টিম কনসার্টে পারফর্ম করবো, একদম সামনে দাঁড়িয়ে আমি হাত তুলে গান গাইবো, এবং আমার সাথে হাজার হাজার অডিয়েন্স, ওরা সবাই হাত তুলবে, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে তো এইভাবেই কুঁড়েঘর ব্যান্ড শুরু করা হচ্ছে। 2016-র 8 আগস্ট হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল খুলি, এবং 2017-র জানুয়ারি মাসের 5 তারিখে আমরা অফিসিয়ালি হচ্ছে আমাদের ব্যান্ডের জন্ম হয়। 1 বছর হতে চলেছে। 1 বছর বয়স হয়েছে, কিন্তু এরই মধ্যে কিন্তু বেশ দর্শক এবং শ্রোতাপ্রিয়তা পেয়েছেন আপনারা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, 3.5 কোটি মানুষ এখন আমাদের গান শুনছে। 3.5 কোটি, হিউজ, রাইট। গান কি আসলে শেখা হয়েছিল নাকি জাস্ট নিজে নিজে করতে করতেই হয়ে গেল? ছোটবেলা অনেক দুষ্ট প্রকৃতির ছিলাম। আচ্ছা। আমি গান শুনতাম প্রচুর, কিন্তু বড় বড় শিল্পীদের গান আমি করতাম কি, সুর চেঞ্জ করে করে গাওয়ার চেষ্টা করতাম, মানে নিজের মতো করে। সেটা অনেক ফান ছিল। ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, কখনো গান শিখিনি, ওইগুলো ফার্স্টে একদম হুবহু করার চেষ্টা করতাম, তারপরে এটা চেঞ্জ করে আরো কিভাবে আরো নিজের মতো করা যায়। তো ওভাবে টুকটাক লেখালেখিও করতাম। আমার ভাই আমার অনেক ভালো লেখে যদিও, তারপর আমি লেখালেখি করতাম, তো সেখান থেকে টুকটাক গান টান লেখা করা, এবং এইভাবে আস্তে আস্তে আর কি, মানে আমি কখনো শিখিনি, ইভেন গিটারও না, গানও না। শেখার সময়টা তো কখনোই শেষ নয়, এবং মানুষ করতে করতেই শিখে। এখন প্রফেশনালি কারো কাছে শিখছি তা না, তবে সবার কাছ থেকে দেখে শুনে শুনে শিখছি, যে যেখানে যতটুকু শেখার আছে। যেহেতু গান নিয়ে আসলে এগোচ্ছেন এবং কুঁড়েঘর মোটামুটি একটা ভালো জায়গায় এখন দাঁড়িয়ে আছে, বা সামনে সম্ভাবনাটা আসলে অনেক বেশি, তো শেখাটা পুরোপুরি নিজেদের উপরই। যাই হোক, তো নতুনদের মধ্যে এখন একটা জিনিস যেটা খুব লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে অনেক জনপ্রিয় শিল্পীদের বা আগের জনপ্রিয় গানগুলো কভার করে একটা আলাদা শ্রোতাপ্রিয়তা পাওয়ার একটা ব্যাপার আছে। শ্রোতারাও খুব পছন্দ করে। আপনারাও অনেক জনপ্রিয় গান কভার করেছেন, তো এই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? গত 5-6 মাস যাবত করছি না, নিজেদের গান করছি, কিন্তু প্রথমে আমরা কভার করতাম, এবং আমি এটা দেখি খুবই ভালো দিক, যদি একটা গান ভালোভাবে কভার করা যায়। যে কভার করাটা আসলে এত সহজ একটা ব্যাপার না, অনেক কঠিন ব্যাপার, কারণ অনেক ভালো ভালো গানে অনেক কাজ থাকে, এবং যেটা অলরেডি হয়ে গেছে সেটা মিট করার একটা ব্যাপার থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পার্সোনালি যদি বলি, আমার একটা টার্গেট ছিল যে আমি যে গানটা কভার করব, অরিজিনাল সিঙ্গার এটা তো অবশ্যই ভালো হবে, বেস্ট, কিন্তু ওনার পরে যদি এই গানটাকে শুনতে চাই যে না এটা ডিফারেন্ট ফ্লেভারে কে করলো, তাহলে আমার টার্গেট ছিল আমাদের যে গানটা বা আমি যে গানটা করব সেটাই শুনতে হবে। এবং কিভাবে কিভাবে আলহামদুলিল্লাহ হয়ে গেল, এবং যারা করছে আমি সবাইকে অনেক অ্যাপ্রিশিয়েট করি যে না এটা করতে বলে ভালো। কারণ আমি আরেকটা বুদ্ধি দেই, বুদ্ধিটা হচ্ছে আমি অনেকেই বলি যারা আমাদের মতোই নতুন মিউজিক ইন্ডাস্ট্রি, আমরা একদম নতুন বিগিনার, তো যারা বিগিনার আছে আমি বলি যে প্রথমে যদি নিজের লেখা গান থাকে সেই, তো ফার্স্টে এইটা না করে প্রথমে কিছু গান আমার মনে হয় কাভার করলে অনেক ভালো। যদি কিছু ফেমাস কিছু গান কাভার করা যায়, অডিয়েন্সরা এগুলো শুনতে বেশি পছন্দ করে, তখন যদি জাজ করে তোমাকে যে বলে যে না তুমি ভালো করছো, তখন নিজেদের গানগুলো করা উচিত। যেটা বলছিলেন গত 5-6 মাস ধরে কভার করা বাদ দিয়ে নিজেদের কাজই করছেন, এবং অলরেডি এত অল্প সময়ে কুঁড়েঘর ব্যান্ডের 20টা মৌলিক গান আমরা পেয়েছি, রাইট?
আলহামদুলিল্লাহ। এটা জি। আমাদের জন্য খুব ভালো একটা ব্যাপার। তো আসলে এই যে এতগুলো গান নিজেদের গান করে ফেলেছেন, সেগুলো কিভাবে নিয়েছে আপনার শ্রোতারা? আমি মানে তুমি গান দিয়ে আমাদের শুরু ব্যান্ডের। এটা হচ্ছে আমার এক ছোট ভাই ইমরানের লেখা এবং আমার আর ইমরান দুজনের সুর করা এবং আমার সেকেন্ড হাফ আবার আমার লেখা। আচ্ছা। ওখান থেকে শুরু নিজেদের গান। তারপর থেকে আমরা আসলে এটা নিজেদের একদম প্রথম ছিল এবং হ্যাঁ, এটা এটা নিয়ে মনে প্রথম হয় ছিল। এটা দিয়ে কনফিউশন আমাদের যে কুড়ে অনেকেই ঘন্টার মনে করে ব্যান্ডের যে এটা কভার হ্যাঁ, হ্যাঁ, অনেকেই ভাবে এটা কাভার। মেইনলি এটা কাভার না। এটা হচ্ছে যে ইমরান আমরা গানটা যখন গাই, আমরা একবার গেয়ে শেষ করি এবং যখন প্রায় তখন ৮ লক্ষ ৯ লক্ষ ভিউজ অলরেডি বাংলাদেশে। তখন হচ্ছে আমাদের এলাকার এক বড় ভাই আছে, পাপ্পু ভাই, আমার এলাকারই সিনিয়র মিউজিশিয়ান। তো ভাইয়াও গানটা করতে চেয়েছে এবং তখন আমরা মিউচুয়ালি গানটা করেছি। ভাইয়া ফিউশন করেছে গানটা। আচ্ছা আচ্ছা। ভাইয়া জি সিরিজ থেকে আপলোড করেছে। তো এখন সবার মাঝে একটা কনফিউশন যে না যে আসলে ওনার গানটা গান কার। কিনা। মেইনলি হচ্ছে যে কি মানে গান এটা একজনের হতে পারে, অনেকজনেরও হতে পারে। সো এটা আমরা আসলে সবাই মিলেমিশে গানটা করা আর কি। মিলেমিশেই এই তো। করা। প্রথমত আমি নিজেই লিখি, নিজেই সুর করে, নিজেই গান গাই। ওকে। তারপরেও আমাদের আরেকজন লিরিসিস্ট আছে আমার ফ্রেন্ড আজিজুল হক। আর আমি যখন কাভার থেকে যখন প্রথমে ঢুকছি নিজেদের গানে, আমার কাছে তুমি মানে যখন আমরা করলাম, আলহামদুলিল্লাহ মানে বাংলাদেশে ফোক গানের এত অডিয়েন্স আমি নিজেও জানতাম না। আমিও কম শুনতাম ফোক গান, এটা ফোক গান। তারপর আমরা একটা ফাঙ্কি টাইপের একটা গান করলাম ব্যাচেলার, আমাদের সব ব্যাচেলারদের জন্য যারা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রবলেম সাফার করছি বা একটা বিন্দাস লাইফ। আপনাদের সব গানের মধ্যে মনে হয় এটাই সবচেয়ে বেশি হিট করেছে, হ্যাঁ, তাই সবচেয়ে না? বেশি হিট করেছে ব্যাচেলার। এটা হচ্ছে আমার ছোট ভাই শুভ, আমাদের লেখা, আমার টিউন করা। Okay. এবং তারপর একটা একটা করে টুনি পাখি স্বভাব বা আমরা কিন্তু বিভিন্ন রকম গান করার চেষ্টা করি, একটু ফোক, একটু সুফি, একটু ওয়েস্টার্ন, মেলো। গল্প তো আরো আছে, আরো গল্প শুনবো। একটা গান শুনতে ইচ্ছে করছে এই পর্যায়ে। কইন্না, Okay. কইন্না বাই কুড়েঘর, এটা হচ্ছে আজিজুলের লেখা। আমি কইন্না দেখছি না রে, দেখছি একখান পরি, আমি কইন্না দেখছি না রে, দেখছি একখান পরি। অহন আমি দিনে রাইতে পরির পিছে ঘুরি, অহন আমি দিনে রাইতে পরির পিছে ঘুরি। ওরে কইনার চুল বাতাসেতে কোমরে দুল খায়, হেলা দুইলা বেড়ায় কইনা নাইসা সারা গায়। কইনার চুল বাতাসেতে কোমরে দুল খায়, হেলা দুইলা বেড়ায় কইনা নাইসা সারা গায়। দেখা তার রূপের বাহার কি জানি হইল আমার, দেখা তার রূপের বাহার কি জানি হইল আমার। দুই চোখে লাগে আন্ধার রাহা মরি মরি, অহন আমি দিনে রাইতে পরির পিছে ঘুরি, অহন আমি দিনে রাইতে পরির পিছে ঘুরি। খুব সুন্দর। Thank you. তো এই যে একটু ফোক ঘরানার গান করছেন, আসলে অ্যালবাম করার কোনো ইচ্ছে বা পরিকল্পনা, কোনো কাজ, সেই খবর কি আছে? এখন আমরা অফিসিয়ালি ভাবে ডিক্লেয়ার করছি না, তবে হ্যাঁ অ্যালবামের আমরা কাজ করছি। আচ্ছা। আমরা 7টা বা 8টা গান থাকবে আমাদের প্রথম অ্যালবামে এবং অডিয়েন্সদের জন্য নতুন কিছু সারপ্রাইজ থাকবে, কারণ অ্যালবামে আমরা হচ্ছে রক, মেলো রক, তারপর হচ্ছে একটু প্রোগ্রেসিভ রক, অল্টারনেটিভ রক, ম্যাক্সিমাম গানে রক থাকবে। ওকে। দুই একটা গান হয়তো আগের যে আমাদের যে রিলিজ যে গানগুলো রয়েছে সেখান থেকে দুই একটা পপুলার গান হয়তো থাকবে, কারণ অডিয়েন্সদের চাহিদা রয়েছে। আমাদের বলেছে যে ভাইয়া এগুলো তো সবগুলো তোমরা ক্যাজুয়ালি করছো, তো ফর্মালি দুই একটা গান যদি মাস্টার্ড করে আমাদের দাও। তো সেই জন্য ওখান থেকে দুই একটা গান থাকবে আর বাকি সব নতুন গান থাকবে এবং 18-র মাঝামাঝি বা শেষ দিকে ইনশাল্লাহ আমরা অ্যালবাম রিলিজ করব। চমৎকার। তার মানে এই বছরের মাঝামাঝিতে আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যালবাম নতুন। তাহলে আশায় ইনশাআল্লাহ। থাকলাম। ব্যান্ডের নাম কুড়ে ঘর, কোন চিন্তা থেকে আসলে কুড়ে ঘর রাখা হলো? ক্রেডিট গোস টু শুভঙ্কর, আমার এক ছোট ভাই নেত্রকোনার। ওকে। ও হচ্ছে আমাদের প্রথমে ভিডিওগ্রাফার ছিল, একদম প্রথম দিকে ওই করতো ভিডিওগ্রাফার বলতে। আমরা তো অনেক ছিল, Casually প্রথমে হয়তো করছেন, সেটা ফোনেও video হতো, করছেন। ক্যামেরাতেও হতো। তো আমি তো একা একা সোলো করতাম অ্যাকোস্টিক দিয়ে। তো ও একদিন আমাকে বলতেছিল যে ভাইয়া আমি একটা কোরিওগ্রাফার করব, বানাবো, যেটার ভিতরে বসে তুমি গান করবে, আমি শুট করব। আচ্ছা। আমি আবার এইদিকে ব্যান্ড করার প্ল্যান ছিল। তো তখন আমি ভাবলাম যে এই নামটা অনেক সুন্দর, আমি ওকে বললাম যে শুভঙ্কর তাহলে এই নামটা আমি ব্যান্ডে ইউজ করি। তো সে তো বললো হ্যাঁ ভাই অবশ্যই করো। তো সেখান থেকে আসলে কোরিওগ্রাফার নামটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অ্যালবাম যেটা বের করার পরিকল্পনা করছেন সেটা কি ইউটিউব রিলিজ হবে অ্যালবামটা, নাকি একদমই সিডি আকারে আমরা পাবো? মেইন প্ল্যাটফর্ম আমরা ধরেছি ইউটিউবকে, তারপরেও সিডি আকারও থাকবে এখন ইনশাআল্লাহ। আপনাদের এবং আসলে নতুন হিসেবে তো প্রযুক্তির কল্যাণে এখন আমরা অনেকটা ইউটিউব বেসড হয়ে গেছি, যে ইন্টারনেটে রিলিজ দেওয়া হচ্ছে, সেটাই কারণ সুবিধে যে হাতের কাছেই পাওয়া যাচ্ছে, এখন মানুষ আসলে হ্যাঁ, সহজে মানুষ ব্রাউজ করতে ম্যাক্সিমাম পারছে। লোকজন এখন ইন্টারনেটে ঝুঁকে আছে। সো আমরা এই প্ল্যাটফর্মটা কাজে লাগানোর ট্রাই করছি। অবশ্যই। তো আসলে ইউটিউবে কিন্তু আরেকটা ব্যাপার, যেটা ভিডিও, মিউজিক ভিডিও আকারে বের করার একটা ব্যাপার আছে। তো মিউজিক ভিডিও নিয়ে কি ভাবছেন কোনো? ভাবছিলাম না এতদিন,
কারণ আমরা দেখছি যে ক্যাজুয়ালি গানগুলো পছন্দ করছে। তারপরে হ্যাঁ, যদি একটা একঘেয়েমে চলে আসে সেই জন্য প্ল্যান আছে, কিন্তু হয় কি আমরা তো এখন অনেক বিগিনার, একদমই বিগিনার বলতে গেলে। আর আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, সো ফিনান্সিয়ালি আমাদের ব্যান্ড আসলে এতটা স্টেবল না, অ্যান্ড ফ্যামিলি থেকে আসলে মিউজিশিয়ানদের সাপোর্ট পাওয়া অনেক টাফ। যদি আমি সাপোর্ট পাই টুকটাক ওইভাবে, আমরা যদি সাপোর্টটা পাই, ফিনান্সিয়াল সাপোর্টটা যদি পাই, আমাদের তো প্রায় কয়েকশোর বেশি গান রয়েছে যেগুলো লিস্টেড, আমরা সামনে এগুলো করব, বিভিন্ন ফ্লেভারের গান রয়েছে। তো হ্যাঁ, যদি অপরচুনিটিস থাকে কাজ করার ওইভাবে ডেফিনেটলি করব। অবশ্যই স্টেজ শো খুব করা হচ্ছে, যে সপ্তাহে 5 দিন সেটা নিয়ে বিজি, দেশের বিভিন্ন জায়গায় গিয়ে করছেন। একটু যদি ছোট টুকটাক কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করা যায়। অভিজ্ঞতা, মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডের পাশে একটা স্টেজ শো, এটা ছিল আমার লাইফের ফার্স্ট টাইম। আমি অনেক নার্ভাস ছিলাম, আমার টিম হচ্ছে ওখানে ছিল, এন্ড আমি বাসায় ঘুমাচ্ছিলাম, আমার টিম আমাকে বলেনি এখানে এসে, এন্ড আমাকে সারপ্রাইজ আমাকে বলছে যে তাসিফ ভাই একটা কনসার্ট দেখতে আসো। তো সেখানে গেলাম, যাওয়ার পর আমাকে নিয়ে যাচ্ছে এত অডিয়েন্স, প্রায় 2000-এর বেশি অডিয়েন্স ছিল, আমাকে বলতেছে যে ভাই আসো ভেতরে আসো। তো অডিয়েন্স শেষ করে যাওয়ার পর বলছে স্টেজে ওঠো, গান গাও। আমি তাহলে ঘুম থেকে উঠে গেছি, একটা স্যান্ডেল পরা, শার্ট পরা, প্যান্ট পরা, সিরিয়াসলি। অ্যান্ড ওখানে ছিল এটা প্রথম। আর আরেকটা অভিজ্ঞতার কথা বলি, আমার একটা স্বপ্ন ছিল যে অডিয়েন্সরা স্টেজের আশেপাশে থাকবে, খুব ক্রাউড থাকবে, অ্যান্ড একটা টাইমে হচ্ছে যে আমি লাইক এভাবে হাত এরকম করে পেছনে শুয়ে পড়বো অডিয়েন্সদের উপর, এরকম কিছু হবে কিনা কখনো। তো এটা ভাবতাম, প্ল্যান ছিল না। তো MS আত্তার স্কুলে ড্যামরার এদিকে, ওই স্কুলের ছেলেবেলা এত অসাধারণ, ওরা মানে আমার চেয়ে সবাই ভালো গান গায়, আমাদের গান সবগুলো ওদের মুখস্থ। এবং সত্যি কথা বলতে আমি যেখানেই যাই মানে খুব অবাক হয়েছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছি, দুর্গম এলাকাতেও দেখা যায় যে আমাদের গান সবার মুখস্থ। আমি মাঝে মাঝে লিরিক ভুলে যাই যে কি যেন হবে, কিন্তু দেখি অডিয়েন্স অসাধারণভাবে ওরা গাচ্ছে। তো ওখানে ছেলেবেলা গান গাচ্ছিল, একটা পর্যায়ে আমাকে হাত দিয়ে ডাকছে ওরা। তো আমি বুঝতে পারতেছি না কি হবে আসলে। আমি আমার লিড গিটারিস্টকে জিজ্ঞেস করতেছি যে কি হয়েছে, কি করব। ও বলতেছে মাইক্রোফোনটা রেখে লাভ দেন। কিভাবে লাভ দিব মানে? তো ডাকতেছে, এরকম একটা সিচুয়েশনে হঠাৎ আমার মাথায় কিছু কাজ করতেছে না, আমি জাস্ট মনিটরের উপরে এটা রেখে মাইক্রোফোনটা দিয়ে হাত এরকম করে পড়ে গেলাম, এন্ড ওরা আমাকে নিয়ে ঢিলা কিছুক্ষণ করে এবং আবার স্টেজে এসে দিয়ে গেল। এন্ড ওই মুহূর্তটা আসলে এটা আসলে বলে বোঝানোর মতো না। এটা কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা যে আমাকে ভালোবেসে তারা এইভাবে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে। এটা আসলে চিন্তাই করা যায় না। আমি যেখানেই যাই, আমি নরসিংদী বা আমরা নোয়াখালী গেলাম, বরিশালে গেলাম, তারপর ময়মনসিংহে গেলাম, এবং এই পরিমাণ ভালোবাসা সেটাও কিন্তু খুব কম সময়ে। এবং সেই জায়গা থেকে আমার আসলে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে জনপ্রিয়তাটা পাওয়া আর সেটাকে ধরে রাখা দুটো কিন্তু এক ব্যাপার নয়। যে এখন যেটা পাচ্ছি সেভাবে টিকে থাকাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। এখন যেহেতু প্রতিযোগিতার বিশ্ব, ধারাবাহিকতা বজায় রাখা। জি, কিভাবে প্রস্তুত করছেন নিজেকে? আমরা বেসিক্যালি কারোর সাথে প্রতিযোগিতা করতে চাই না। যে আমার কথা হচ্ছে যে আমরা আমাদের মতো মিউজিক করবো। আর গান এরকম না আসলে লিসেনাররা যে একজনেরটা শুনি আমি ওরটা শুনি না, লিসেনার যারা আছে সবার গানই শুনে কম বেশি। তো তারপরেও হ্যাঁ, নিজেদের জনপ্রিয়তা যতটুকুই হয়েছে, আমি ওইভাবে আসলে নিজেদের এতটা জনপ্রিয় মনে করি না, কারণ আমরা মাত্র শুরু করছি, বিগিনার, ভুল হচ্ছে অনেক, প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি ভুলগুলো থেকে। আর আমরা হ্যাঁ, আমি তো যেহেতু পার্সোনালি কখনো গান শিখিনি, আমি যদি আমার কথা বলি, আমি এখন রেওয়াজ করা স্টার্ট করছি, রিসেন্টলি করলাম। তারপর হচ্ছে আমাদের মিউজিশিয়ানসরা সবাই শিখছি, কারণ আমরা চাই মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন গান করব। আমার এবং আমার যে টিম, আমাদের সবারই এটা ইচ্ছা। আমাদের কিছু মিশন ভিশন রয়েছে, যেমন আমি যখন শুরু করি ছোট মানুষ হলে আমি অনেক বড় স্বপ্ন দেখি। আমার টার্গেট হচ্ছে যে 17-18 মাঝে বাংলাদেশে আমি বিভিন্ন জেলায় প্রোগ্রাম করব, এবং টার্গেট হচ্ছে 18তে ইন্ডিয়ায় পারফর্ম করব। সো আলহামদুলিল্লাহ অলরেডি আমরা কলকাতায় ডাক পেয়ে গিয়েছি, সামনে হয়তো প্রোগ্রামে যাব, এবং 20-এ আমার বাংলাদেশে বাইরে পারফর্ম করার ইচ্ছা। তো সেই জন্য আমরা ইংলিশ গান অলরেডি লেখা শুরু করেছি, এবং আমরা ট্রাই করছি, প্রচুর জ্যাম করছি, প্র্যাকটিস করছি, প্রতিনিয়ত শিখছি। মানে আমাদের ইচ্ছা আছে যে ভ্যারিয়েশনটা রেখে বিভিন্ন রকমের গান করে যেন কেউ বোর না হয়ে যায়। তো সব ফ্লেভারের গান করবো এবং টিকে থাকার ইচ্ছা হ্যাঁ অবশ্যই আছে। অবশ্যই ইউ শুড। শুধু আমাদের চাওয়াটা থাকবে যে আপনি সহ আপনার ব্যান্ড মেম্বার্স যারা আছেন, যাতে থাকে না যে জীবনের অনেক প্রতিঘাতে হয়তো এই যাত্রাটা যাতে বাধা না পড়ে যায়, গান নিয়েই থাকুন, অন্য ব্যস্ততা সব বাদ দিয়ে ভালো ভালো গান করতে থাকুন ইনশাআল্লাহ। আসলে কথা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ভালো লাগলো কথা শুনে, গান শুনে। আমরা শেষে একটা গান শুনে বিদায় নেব, তার আগে দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নো টাওয়ার, 110 বীর উত্তম, CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বিজ্ঞান হলো সংগঠিত জ্ঞান, আর প্রজ্ঞা হলো সংগঠিত জীবন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। দেখা হচ্ছে আগামী দিন। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন।
এবারে গান। সময় দেন, আমরা সামনে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করার চেষ্টা করব। এবং আপনারা আমরা সবাই মিলে কুঁড়েঘর এবং আমরা বাংলাদেশের সংস্কৃতি মিউজিককে আমরা আরো সমৃদ্ধ করতে চাই, আমাদের জন্য দোয়া করবেন। বাহ, চমৎকার, গানটা শুনে ফেলি। Sure. এটা হচ্ছে আমার আর আমার ছোট ভাই সুবল লেখা, আমার সুর করা, এবং বাংলাদেশের সব ব্যাচেলারদের ডেডিকেট করে করছি। ব্যাচেলার